টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুনশান নীরবতা। ময়দানের দায়িত্বে রয়েছে প্রশাসন। গতকালের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনার পর টঙ্গীর ইজতেমা এলাকা আশেপাশে জারি করা হয়েছে ১৪৪ ধারা। গতকালই ময়দান থেকে চলে গেছেন তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। পুরো ময়দান এখন রয়েছে ফাঁকা। ইজতেমা ময়দান ও তার আশেপাশের এলাকায় সেনাবাহিনী বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এদিকে টঙ্গী স্টেশন রোড থেকে কামারপাড়া পর্যন্ত ইজতেমা ময়দানের পাশ দিয়ে যাওয়ার রাস্তাটি সেনাবাহিনী সদস্যদের দখলে রয়েছে। সেখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দানে কারো অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে জানতে যাচ্ছি গাজীপুরের টঙ্গী ময়দানে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির আহমেদ। নাসির, আজ ইজতেমা ময়দান ওই আশেপাশের এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সাগর, গতকালকে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে টঙ্গী ইজতেমায় যে ১৪৪ ধারা জারি করা হয়েছে, শুধু টঙ্গী ইজতেমা না, টঙ্গী ইজতেমার আশেপাশে ৩ কিলোমিটার এলাকা জুড়েই ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং সেই মোতাবেক এই ইজতেমা এবং ইজতেমার মাঠ সংলগ্ন যে সমস্ত সড়কগুলো রয়েছে সেগুলোতে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং তারা কঠোর নিয়ন্ত্রণে রেখেছেন যাতে ইজতেমা ময়দানে কেউ প্রবেশ করতে না পারে এবং ইজতেমার আশেপাশে কেউ জড়ো হতে না পারে বা এই তাবলিগ মুসল্লিদের কোনো সংগঠন বা তারা কোনো মুসল্লি আজকে আমরা চলাচল করতেও দেখছি না। তারা গতকাল এখান থেকে যে সাত অনুসারীরা তারা দিয়াবাড়িতে তারা অবস্থান নিয়েছেন এবং দিয়াবাড়িতে তাদের নিজস্ব মার্কাজ রয়েছে, মসজিদ রয়েছে। এই মসজিদে বেশ কিছু মুসল্লি এখানে রয়েছেন এবং অধিকাংশ মুসল্লি আবার তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। আর মৌলানা সাদ অনুসারী যারা আছেন তারা একটা গ্রুপ রাতের বেলা ওই কাকরাইল থেকে একটা গ্রুপ ইজতেমা ময়দানে এসেছেন এবং তারা দেখভাল করছেন যে তাদের যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো ঠিক আছে কিনা। আর ইজতেমার এই এখন পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইজতেমা আশেপাশে সব নিয়ন্ত্রণে রয়েছে এবং আজকে এই ছিল ইজতেমা ময়দানের আশেপাশে সর্বশেষ অবস্থা। সাগর, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। গুমসহ নানা অপরাধে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা তদন্তে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া তিনি আরও জানান, ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। নির্বাচন সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য অস্পষ্ট মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার বক্তব্যে নির্বাচন নিয়ে নির্দিষ্ট সময়সীমার উল্লেখ নেই। একই সাথে তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম 2026-এর জুনের মধ্যে নির্বাচন সংক্রান্ত যে বক্তব্য দিয়েছেন তা প্রধান উপদেষ্টার বক্তব্যের বিরোধী, যা সংশয় সৃষ্টি করবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি মনে করে ফ্যাসিবাদী হাসিনার অধীনে যত নির্বাচন হয়েছে তা অবৈধ। এজন্যই এসব নির্বাচন বাতিল দাবি করেন তিনি। পঞ্চদশ রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026-এর প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারে অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। সবাইও মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব।
সংবিধান, রাষ্ট্র মেরামত ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বিএনপির ঢাকা বিভাগের ৩ জেলায় কর্মশালা আয়োজন করা হয়েছে। মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার রাজনৈতিক মুন্নু সিটি, নরসিংদীর মাধবদী হেরিটেজ পার্ক এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর কোল্ড স্টোরেজে শুরু হয়েছে এই কর্মশালা। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে জেলার বিভিন্ন এলাকা হতে নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ ৩ পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে জুলাই-আগস্ট মাসে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক ৫ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে আসা হয়। সকাল ১:৪০টার দিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টারের এনসিটিএমসি সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সব মিলিয়ে আজ ৬ জন সাবেক পুলিশ কর্মকর্তা এবং একজন সংস্থার মহাপরিচালক সহ মোট ৭ জনকে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই ৭ জনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মী নাজিবুর রহমানের কাছে, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, শুনানি সম্পর্কে আর কি তথ্য আপনার কাছে আছে? সাগর, বেলা 11:30টার দিকে শুনানির শুরুতেই 4টি গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত আদেশ দিয়েছেন। তার মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের সাবেক আইজিপি, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয় প্রসিকিউশন থেকে এবং তাকে কিন্তু আগামী 30 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সেই সাথে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে গণহত্যার এবং জুলাই-আগস্টে 6 জন শিক্ষার্থী লাশ পোড়ানোর যে অভিযোগ, সেই অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 26 ডিসেম্বর সময় চেয়েছিল এবং আদালত সেটিও অনুমতি দিয়েছে। এবং আরেকজন শাহিদুর ইসলাম রয়েছেন সাভারের অতিরিক্ত পুলিশ সুপার, তিনি একই অভিযোগে অভিযুক্ত এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য 29 ডিসেম্বর সময় দিয়েছে আদালত। তাছাড়া এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, তার বিরুদ্ধে যে অভিযোগ গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগে তাকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় এবং তার আইনজীবীর পক্ষ থেকে কিন্তু এই বিচার প্রক্রিয়ার বৈধতা নিয়ে একটি চ্যালেঞ্জ বা আবেদন করা হয়। সেই আবেদনের শুনানির জন্য 1 মাস সময় পেছানোর জন্য প্রসিকিউশন থেকে আবেদন করা হয়। সেটি নিয়ে কিন্তু শুনানি কিছুক্ষণ আগে চলছিল। এখনো পর্যন্ত আমরা সেটি চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আদালত থেকে পাইনি। তাছাড়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যে প্রতিবেদন বা তাদের সকলের যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগের যে চূড়ান্ত প্রতিবেদন, সেই চূড়ান্ত প্রতিবেদনের আজকে দাখিলের ডেট ছিল এবং সেটি কিন্তু এখনো পর্যন্ত দাখিল করা হয়নি। আমরা ধারণা করছি যে 1 মাস সময় হয়তো তারা পেছাবেন, অর্থাৎ আদালত সেটি হয়তো 1 মাস সময় দিতে পারেন, তেমনটি আমরা শুনানিতে শুনছিলাম। শুনানি এখনও চলছে। আমরা হয়তো কিছুক্ষণ পর চিফ প্রসিকিউটর যিনি রয়েছেন তিনি আমাদেরকে ব্রিফ করবেন আদালতের যা যা হয়েছে আজকে, যেই সিদ্ধান্তগুলো তারা মাননীয় আদালতের কাছ থেকে পেয়েছেন সেগুলো হয়তো আমাদেরকে জানাবেন। তখন আপনাদেরকে আরও বিস্তারিত হয়তো তথ্য জানাতে পারবো। সাগর, ইজতেমা ময়দান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গতকালের ঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার NM নাসির উদ্দিন। গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। ইজতেমা ময়দানে 2 গ্রুপের সহিংসতা ও প্রাণহানির পর আজও ইজতেমা ময়দানকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাজোয়া যানসহ নিরাপত্তা রক্ষায় পুলিশ, বিজিবির পাশাপাশি সেনা সদস্যরাও কাজ করছেন। গতকালের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ নিহত হওয়ার ঘটনার পরে টঙ্গীর ইজতেমা এলাকা এবং এর আশেপাশে জারি করা হয়েছে 144 ধারা। গতকালই ময়দান থেকে চলে গেছেন তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীরা।
পুরো ময়দান এখন ফাঁকা রয়েছে। ইজতেমা ময়দান ও তার আশেপাশে এলাকায় সেনাবাহিনী, বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এদিকে টঙ্গী স্টেশন রোড থেকে কামারপাড়া পর্যন্ত ইজতেমা ময়দানের পাশ দিয়ে যাওয়ার রাস্তায় সেনা সদস্যরা উপস্থিত রয়েছেন। বন্ধ রাখা হয়েছে যানবাহন চলাচল। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দানে কারো অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। আমরা সরকারের এই যে কোনো সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত আমরা তাদের সহযোগিতা করব। সকাল থেকে পরিস্থিতি অনেক স্বাভাবিক আছে, খুবই শান্ত পরিবেশ। মামলা গতকালকে ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা দিতে আসলে আমরা আইনানুগভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে জানতে যাচ্ছি গাজীপুরের টঙ্গী ময়দানে। সেখানে আছেন সহকর্মী নাসির আহমেদ। নাসির, ইজতেমা ময়দান এবং আশেপাশের এলাকার সার্বিক পরিবেশ আমাদেরকে জানাবেন। সাগর, আমি যদি বলি যে আসলে টঙ্গীর ইজতেমা ময়দান এখন সেই ইজতেমার সেই কোলাহল নেই। পুরা ইজতেমা ময়দানে এখন শুনশান নীরবতা। এখন শুধু ইজতেমা ময়দানের প্রস্তুতিমূলক যে পাটের চট দিয়ে ত্রিপাল টানানো থাকে সেগুলো কিছুই নেই। এখন শুধু সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে শুধু বাঁশের খুঁটি, এগুলো দাঁড়িয়ে আছে। আর কিছু কিছু জায়গায় কিছু কিছু ছালার চট দেখা যায় এবং সেই ত্রিপাল নেই, পলিথিনের সেই ব্যারিকেড নেই। আর এখানে ইজতেমায় অভ্যন্তরে কোনো লোক নেই, শুধু জুবায়ের পন্থীদের কিছু মালামাল, বেশ কিছু মালামাল এখানে রক্ষিত আছে। তারা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তাদের 500 লোক এখানে টিন শেড রয়েছে, টিন শেডে তারা অবস্থান করছেন তাদের এই সমস্ত মালামালগুলো পাহারা দেওয়ার জন্য। আর সকাল থেকে আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তা বলয় রয়েছে ইজতেমা ময়দান এলাকা জুড়ে। এবং টঙ্গীর স্টেশন রুট থেকে কামারপাড়া সড়ক সকাল থেকে বন্ধ ছিল। এখন সেই সড়ক এখন খুলে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল এই সড়ক দিয়ে অনেকটা স্বাভাবিকভাবে চলাচল করছে। সেনাবাহিনীরা ছিলেন সকল গেটে। এখন শুধু মূল ফটকে সেনাবাহিনী অবস্থান করছেন, আর অন্য ফটকে সেনাবাহিনী নেই, কিন্তু বিপুল পরিমাণ পুলিশ এবং এপিপিএন এর সদস্য আমরা এখন দেখতে পাচ্ছি। এছাড়া টঙ্গীর ইজতেমা ময়দানের গতকালকের ঘটনায় আপনি তো বলেছেন যে মামলা এখনো হয়নি, শুনেছেন যে সেই মামলার প্রক্রিয়া এখনো তারা শুরু করেনি। এখন একটি মাত্র লাশ তারা নিয়ে গেছেন, বাকি লাশগুলো এখনো তারা স্বজনরা নিয়ে যায়নি। হয়তো স্বজনরা অভিযোগ করলে তারা মামলা নেবেন, এমনটাই বলেছেন পুলিশ। এই ছিল সর্বশেষ অবস্থা। সাগর, 5 বছর পর দেশে ফিরলেন কানাডা ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব। কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় নাজমুস সাকিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবার সদস্য ও তার শুভানুধ্যায়ীরা। ডিজিটাল নিরাপত্তা আইনে এবং ধর্ষণের মিথ্যা অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নাগরিক টিভির মাধ্যমে পতিত আওয়ামী লীগ সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার নানা অনিয়ম এবং দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করা হয়। এছাড়া ক্ষমতাচ্যুত সরকারের বিতর্কিত নির্বাচন ও আওয়ামী লীগ নেতাদের অপকর্মের ঘটনাও তুলে ধরা হয় নাজমুস সাকিবের সংবাদ মাধ্যম থেকে। আপনারা জানেন যে আমি পুলিশ নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট আমি করেছি, তো পুলিশের ভেতরে সব খবর আমার কাছে চলে আসে। তো তখন আমাকে এসবি থেকে জানানো হলো যে ভাই আপনি আর ভবিষ্যতে বাংলাদেশে আসবেন না। আমি বলি কেন? বলে আপনি আসিফ নজরুল সাহেবের একটা ইন্টারভিউ করেছেন, তো এই ইন্টারভিউর কারণে আপনি এখন আসলে ভবিষ্যতে বিপদ হবে। আমি বলি কেন? আমার বিরুদ্ধে তো কোনো মামলা নেই। বলে মামলা লাগবে না, যে কোনো একটা মামলা আপনাকে সোন অ্যারেস্ট দেখানো হবে, তো আপনি আর আসবেন না। তো ওই যে 2019-এর মার্চ, এরপর থেকে আমি আর আসার সাহস করিনি। তো এখন যখন দেশ স্বাধীন হলো তখন আমি ভেবেছি যে এখন আমি আসবো, কিন্তু আসতে গিয়েও পারছিলাম না। কেন? কারণ ওই মামলার কিছু মামলা এজাহার তৈরি হয়ে গিয়েছিল। তো আমাকে বলা হচ্ছিল যে না, আপনি এখন আসলে হয়তো একটু সমস্যা হতে পারে। তো এখন যখন দেখলাম যে না, সমস্যা হবে না, যখন আমি ক্লিয়ারেন্স পেলাম যে আসলে সমস্যা হবে না, আমি আসলাম। নেই কোনো ধরনের তদবির, হচ্ছে না মোটা অঙ্কের টাকার লেনদেন। নিজের মেধা যোগ্যতায় মাত্র 120 টাকায় পুলিশ বাহিনীতে যুক্ত হতে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন শ্রমিক, দিনমজুর কিংবা রাজমিস্ত্রির ছেলেমেয়ে। লালমনিরহাটে 36 জন ছেলেমেয়ে পুলিশ বাহিনীতে যুক্ত হতে চলেছে। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। হাফিজুল ইসলাম, বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী উত্তর গোতামারি গ্রামে। ভ্যান গাড়ি চালিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া সহ 7 জনের সংসার কোনো রকমে চলে। অনেক কষ্টে এবার এইচএসসি পাশ করা বড় ছেলে সুমন মিয়া বাবার অজান্তে মাত্র 120 টাকায়
অনলাইনে আবেদন করেছিলেন পুলিশের চাকরির জন্য। সব প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন তিনি। এভাবে সরকারি চাকরি জুটবে তা কখনো কল্পনাও করেনি দরিদ্র পরিবারটি। আলহামদুলিল্লাহ, খুব খুশি আমি। কোনো পয়সা কড়ি লাগে নাই, আর আমি জানিও না এলে পয়সা কড়ির বিষয়। আল্লাহ রহম করছে। ভাইবা দেওয়ার পর মেধা, আল্লাহ রহমত মেধা দিয়ে আমি পাশ করছি। শুধু সুমন মিয়া নন, তার মতো এবার জেলার ৩৬ জন ছেলে মেয়ে বাংলাদেশ পুলিশে নিয়োগ পেতে যাচ্ছেন, যাদের প্রায় সবাই দরিদ্র ঘরের সন্তান। কোনো তদবির ছাড়াই নিজেদের যোগ্যতায় সন্তানরা চাকরি পেতে যাচ্ছে, এ নিয়ে উচ্ছ্বসিত বাবা মায়েরা। আমার বাবা নাই, আমার মা গার্মেন্টসে জব করে। উনি আমার অনেক কষ্ট করে আমার লেখাপড়া খরচ চালিয়েছে। বাংলাদেশ পুলিশ আমাকে চাকরিটা দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশকে অসংখ্য ধন্যবাদ। পুলিশ সুপার স্যারকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এইরকম পুলিশ নিয়োগ আমি আমার জীবনে দেখি নাই আমার বয়সে। বাবা রাজমিস্ত্রি কাজ করে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, ভাবতেই পারি নাই আমি চাকরিটা পাবো। তো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি যে 120 টাকায় একটা সরকারি চাকরি পাওয়া যায়। কোনো ধরনের অনিয়ম ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। আমরা দেখেছি মেধা এবং যোগ্যতা কার কেমন আছে। মূলত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানই এই পরীক্ষায় বেশি টিকেছে, আমরা প্রাথমিক রেজাল্টে যেটা দেখছি। দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষভাবে মেধাবী ও যোগ্যরাই পুলিশ বাহিনীতে যুক্ত হয়ে দেশ সেবায় নিয়োজিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। এনটিভি নিউজ ডেস্ক। আগামী জাতীয় নির্বাচন নিয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না থাকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্যকে অস্পষ্ট বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রেস সচিবের বক্তব্য প্রধান উপদেষ্টার বক্তব্যের বিরোধী। মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে আগামী ২১শে ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিভিন্ন বিষয়ে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। বলেন, আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য স্পষ্ট নয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোড ম্যাপ নির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। বিএনপি মনে করে পতিত আওয়ামী লীগ সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে তা অবৈধ। একথা জানিয়ে ওই নির্বাচনগুলো বাতিল দাবি করেন বিএনপি মহাসচিব। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে, এবং সেই কারণেই আমরা স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম, এবং যে সবগুলো ভাঙা হয়েছে কিন্তু আপনার বাতিল করা হয়েছে, শুধু ইউনিয়ন পরিষদটা করা হয়নি। আমরা সেটারও দাবি জানিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস, আমরা বলি জাস্টিস খায়রুল হক, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উড়িয়ে দিলাম, সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। তা আমরা আশা করি সেটা হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে তাবলিগ জামায়াতে হামলা এবং হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখার চরে বিক্ষোভ করেছে মাওলানা জুবায়ের পন্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মাওলানা জুবায়ের পন্থীরা মহাসড়কে অবস্থান নেন, পরে তারা বিক্ষোভ করেন। এই সময় মহাসড়কের দুপাশে অন্তত ৬ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে দিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার, শাস্তি এবং সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে জেলা উলামা পরিষদ এবং তাবলিগি সাথীগণ। সকালে শহরের 5 রাস্তার মোড়ে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4 বিলিয়ন পাউন্ড পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইল। টিউলিপের জন্মভূমি বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িত কথিত অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিক, তার যুক্তরাজ্যে বসবাসকারী মা শেখ রেহানা সিদ্দিক এবং তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। 2013 সালে হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টিউলিপ সিদ্দিকের উপস্থিতিতে ক্রেমলিনের অভ্যন্তরে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। সেখানে টিউলিপ সিদ্দিক মোট $10 বিলিয়ন পারমাণবিক চুক্তির দালালি করতে সহায়তা করেন। অর্থনীতির নাজুক পরিস্থিতি সামলাতে না পারলে নির্বাচিত সরকারকেও কঠিন পরিস্থিতিতে পড়তে হবে বলে মন্তব্য করেছেন IMF এর ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিক্স প্রধান ক্রিস পাপাজর্জিও। সচিবালয়ে IMF এর প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। IMF এরও সীমাবদ্ধতা আছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার অতিরিক্ত যে $750 মিলিয়ন চেয়েছে সে বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মূল্যস্ফীতি না কমায় বাংলাদেশ অতিরিক্ত চাপে আছে জানিয়ে তিনি নীতি পরিবর্তনের পরামর্শ দেন। এই ব্যাপারে সংস্থাটি সহযোগিতা করবে বলেও জানান। IMF এর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই উল্লেখ করে পাপা জর্জিও দরিদ্র মানুষ যেন খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সহজে কিনতে পারে সে ব্যাপারে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আমরা লক্ষ্য করেছি মূল্যস্ফীতি যেভাবে কমার কথা ছিল তা হয়নি। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি অনেকটাই বেশি। এটা বাড়তে থাকলে ভবিষ্যতে সংকট আরও বাড়বে। এই বছর $1.3 বিলিয়ন দেয়া হয়েছে। ADB বিশ্বব্যাংকও সহায়তা করছে বাংলাদেশকে। যদিও বাংলাদেশ অতিরিক্ত আরও অর্থ চেয়েছে, তবে আমাদের সেক্ষেত্রে আরও হিসেব নিকেশ করে সিদ্ধান্ত নিতে হবে। ফুড ইনফ্লেশন। জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গেছেন দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল। আগারগাঁওয়ের ETI ভবনে পৌঁছে প্রথমে NID সেবা দেওয়া অংশ থেকে তথ্য সংগ্রহ করে দুদকের 4 সদস্যের প্রতিনিধি দল। পরে তারা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের আগে প্রতিনিধি দলটি নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, NID সেবা সংক্রান্ত সমস্যা রয়েছে। ETI ভবন থেকে কিছু তথ্য পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ থেকে তথ্য পাওয়া সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। বগুড়া 6 আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলা সহ 13টি মামলা রয়েছে। মামলা থাকায় তাকে ধরতে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। এই জন্য অভিযান চালায় র্যাব। রাগিবুল আহসান রিপু 2024 সালের নির্বাচনে বগুড়া 6 আসনে জয়ী হন। এর আগে 2023 সালের উপনির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। সংবিধান, রাষ্ট্র মেরামত ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে বিএনপির ঢাকা বিভাগের 3 জেলায় কর্মশালা চলছে। মানিকগঞ্জে মুন্নুস সিটি, নরসিংদীর মাধবদী হেরিটেজ পার্ক এবং মুন্সিগঞ্জে মুক্তারপুরে চলছে এই কর্মশালা। দিনভর কর্মশালায় বিএনপির রাষ্ট্র সংস্কারে প্রণীত 31 দফা নিয়ে আলোচনা হয়। 31 দফা নিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির কর্মশালা বিষয়ক দল। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে জেলার বিভিন্ন এলাকা হতে অংশ নেয়া নেতাকর্মীরা প্রশ্ন করেন, যার জবাব দেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছেন না নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজ সহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা চালুর জন্য সংস্কার কমিশন কাজ করছে। সকল রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে আলাপ আলোচনা শেষে আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও জানান কমিশনের প্রধান। আগামীতে স্যার যে একটা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার জন্য
আওয়ামী লীগের এই যে কোনো রকম বাধা তো তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না। নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, বাধার জন্য বাধা সৃষ্টি করা হবে না। সেরকম আমরা একটা নির্বাচন চাই। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম সহ 58 জনের বিরুদ্ধে 1092 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদকে উপপরিচালক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ইসলামী ব্যাংকের শুধু চট্টগ্রামের চাকতাই শাখা থেকে 1092 কোটি টাকা আত্মসাৎ হয়েছে। ব্যাংক এমডির আত্মীয় এবং ব্যাংকের কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীর মাধ্যমে 3 বছরে এই টাকা আত্মসাৎ করে তারা। ইসলামী ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান ডক্টর সেলিমউদ্দিন, তৎকালীন এমডি ও পরিচালক সহ 34 কর্মকর্তার পাশাপাশি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মালিক মিলিয়ে মোট 58 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলার তদন্ত কাজ চলবে বলে জানান দুদক কর্মকর্তা। জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত উপপরিচালক, উনি আজকে বাদী হয়ে আমাদের চট্টগ্রামের এই কার্যালয়ে মামলাটা রুজু করেছেন এবং আমরা মামলাটা আজকে রিপোর্ট করেছি। পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি এবং এটা আদালতেও এটা গিয়েছে। ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 31 তারিখে জুবায়েরপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। দুপুরে মুন্সিগঞ্জ জেলা আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, শুধু নির্বাচন নয়, যে কোনো কিছুর জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি উঠে যাবে বলেও জানান ষষ্ঠ উপদেষ্টা। অনুষ্ঠানে জেলা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি জানেন এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল হয়ে গেছে, কিন্তু তাদের 31/1/2 মানে বিশ্ব ইজতেমার যে ডেট আছে, আমি আশা করবো যে ওই ডেটে হয়ে যাবে, আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না। যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে। আমাদের পুলিশ বাহিনী যে স্ট্রেংথ আছে এবং অন্যান্য যে সশস্ত্র বাহিনী তাদের সাথে আছে, আমি নির্বাচন না, আমি বলবো যে কোনো কিছুর জন্য পুলিশ প্রস্তুত। কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। জানাচ্ছে, তারা জিজ্ঞেস করেছে, তোমাদের দল সরকার গঠন করলে কি করবে আমাদের জন্য? কৃষক যে বা শিক্ষক যে জিজ্ঞেস করেছেন কি করবে আমাদের জন্য। অর্থাৎ আমাদের পুরা চিন্তা ভাবনা, উঠা বসা সবকিছু এই দেশের মানুষকে ঘিরে, এই দেশকে ঘিরে। আমাদের যারা চিকিৎসক, এখানে একজন চিকিৎসক, নারী চিকিৎসক জিজ্ঞেস করেছেন দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে, অর্থাৎ দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তিত। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে আমাদের একজন জেলার সভাপতি বলেছেন যে এই আলোচনা যদি আমরা শুধু এই ঘরগুলো, এই প্যান্ডেল, এই ঘরের মধ্যে রেখে দেই তাহলে কোনো লাভ হবে না। কিন্তু আপনারা আজকে সারাদিন প্রায় 8-10 ঘন্টা সময় এখানে ব্যয় করেছেন, এই যে বসে থেকেছেন, শুনেছেন, বলছেন, এটাতে কিন্তু একটা এনার্জি লেগেছে। আপনারা এখানে এসেছেন, আসার সময় অর্থ খরচ হয়েছে, বাসে, ট্রেনে, যেভাবেই আসেন না কেন, রিক্সা, সিএনজিতে আসেন না কেন, অর্থ খরচ হয়েছে। এই যে এত কিছু ব্যয় করলেন কেন? বোঝার জন্য, জানার জন্য, এবং গিয়ে এটি আমরা মানুষকে বলবো। আমাদের যে মূল সাবজেক্ট মানুষ, তাদেরকে বলতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার মনে হয় একটি কথা বোধহয় আমরা এখানে আলোচনা করাটা ভালো। অনেকেই হয়তো বলতে পারেন যে আমরা এত কিছু বলছি, অনেক কিছু সুন্দর সুন্দর কথা বলছি, এগুলা কি শুধু আমরা রাজনীতির জন্যই বলছি নাকি? এগুলা কি আমরা বলার জন্যই বলছি কিনা? হতেও পারে, অনেকে মনে করতে পারে এত কথা, 1 থেকে 31 দফা, 31টা এত ভালো ভালো কথা, সবই কি আমরা করব নাকি? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কারণেই আমি বিশ্বাস করি, দেখেন আজকে আপনারা এখানে যারা বসে আছেন, প্রত্যেকটা মানুষ অনেক অত্যাচার, নির্যাতনের পরীক্ষা দিয়ে আজ এখানে এসে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা বিভিন্নভাবে মানুষকে প্রতিনিধিত্ব করেই কিন্তু আজ এখানে উপস্থিত হয়েছেন। এই যে আপনি আসার পরে যে আপনাকে একটা কার্ড দেওয়া হয়েছে, যেটি আপনার গলায় ঝুলছে, এখানে আপনার নাম এবং নামের পাশে একটি পদ লেখা আছে। এই পদে আসতে কিন্তু আপনার অনেক সময় লেগেছে, এই পদে আসতে আপনাকে কষ্ট করতে হয়েছে, আপনাকে বিভিন্ন পরীক্ষা দিতে হয়েছে। সেটি সাংগঠনিক পরীক্ষাই হোক,
সেটি রাজনৈতিক পরীক্ষাই হোক কম বেশি, পরীক্ষা দিয়ে আপনাকে আজকে এই পর্যায়ে এসে দাঁড়াতে হয়েছে। অর্থাৎ আপনি একটা দায়িত্ব, একটা কর্তব্যের পালনের মাধ্যমেই এখানে এসেছেন। গোপালগঞ্জ হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানের শুরুতে রোগী সেজে গোপনে হাসপাতালের বিভিন্ন অনিয়মের ভিডিও ধারণ সহ তথ্য সংগ্রহ করে। পরে বহির্বিভাগ ও টিকিট কাউন্টার সহ বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করে দুদক টিম। অভিযানে সিন্ডিকেটে বাণিজ্য সহ 8টি অনিয়মের প্রমাণ পায় দুদক। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া রূপালী ব্যাংকের শাখা ডাকাতের হাতে জিম্মি জানা গেছে। বর্তমানে ব্যাংকের এই শাখাটিকে চারদিক থেকে ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা ভেতর থেকে ডাকাতদের বেরিয়ে আসার জন্য মাইকিং করছে। ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। মইদুল, ডাকাতরা কি এখনো ব্যাংকের ভেতরে আছে? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছে? হ্যাঁ, ডাকাতরা ভেতরে এখনো আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং এখানে সেনা সদস্যরা পুরো ব্যাংকের শাখাটি ঘিরে রেখেছে এবং ঘটনার শুরুটা বেলা 2টার ঠিক পরপরেই এবং এখানে 2 থেকে 3 জন ডাকাত এই ব্যাংকের এই শাখায় প্রবেশ করে এবং তারা প্রবেশ করার পরে তারা যে টাকা ছিল ক্যাশ টাকা সেগুলো দাবি করে এবং এ সময় আসলে ব্যাংকের কর্মকর্তারা বিষয়টা বুঝতে পারে। তারা আসলে বলে যেহেতু হচ্ছে যে ব্যাংকের ভেতরে প্রবেশ করছে এবং প্রবেশ করার পরে তাদের তৎপরতা দেখেই কর্মকর্তারা বুঝতে পারে যে তারা ডাকাত দলের সদস্য এবং তখন আসলে ভেতরে যে নিচে যে গেট সেই গেট বন্ধ করে এবং পুলিশকে জানায়। পুলিশ তাদের সাথে এখানে চলে আসার পরে আশেপাশের লোকজন তারাও এখানে এসে ব্যাংকের শাখাটি ঘেরাও করে দেখে এবং পাশে মসজিদ থেকে একটি ঘোষণা দেওয়া হয় যে এখানে এই ব্যাংকের ডাকাত পেরেছে এবং এরপরে আসলে মানুষজনের ভিড় আরো বেড়ে যায় এবং সাথে সাথেই র্যাবের সদস্যরা, পুলিশের সদস্য এবং এরপরে সেনাবাহিনীর সদস্যরা এসে এখানে ঘিরে রেখেছে এবং ভেতরে এখনো ডাকাত দলের সদস্যরা আছে এবং তারা আসলে বলছে যে 15 লাখ টাকা দিলে এবং তাদেরকে নিরাপদে এখানে প্রস্থানের ব্যবস্থা করে দিলে তারা মূলত এখান থেকে ভেতরে যে 7 থেকে 8 জন কর্মকর্তা আছে ব্যাংকের তাদেরকে ছেড়ে দেবে এবং ছেড়ে দেওয়ার পরে তারা মূলত এখানে বের হয়ে যাওয়ার সেই শর্ত দিয়েছে। তো সেই শর্ত এখনো ডাকাত দলের সদস্যদের সাথে এ বিষয়ে কথা বলা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও চাচ্ছে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া এবং বিষয়টি যাতে সুরাহা হয় সেরকম ভাবে চেষ্টা করা হচ্ছে। তো এখানে মূলত এখনো যে হাজার হাজার মানুষ যে জড়ো হয়ে আছে এবং নিচে এবং সেই পরিস্থিতির মধ্যেই মূলত এখানে ভিতরে এখনো পর্যন্ত প্রবেশ করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা চেষ্টা করছে এবং তারা চাচ্ছে মূলত এখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া কোনো যাতে কেউ কোনো ধরনের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেরকম ভাবেই মূলত বিষয়টি সুরাহা করার জন্য চেষ্টা করছে। কিন্তু এখানে সেনা সদস্যরাও আছে এবং জনসমর্থনহীন সরকার ক্ষমতায় থাকলে কুচক্রী গোষ্ঠী দেশের সম্পদ লুটে পুটে নিতে পারে, তাই জনগণের সরকার প্রতিষ্ঠা করা জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্রও হয়েছিল আর সামনে আরও কঠিন পরীক্ষা রয়েছে, যা গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। নরসিংদীর মাধবদী হেরিটেজ পার্ক, মানিকগঞ্জের মুন্নু সিটি এবং মুন্সিগঞ্জের মুক্তারপুরে 31 দফা রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যাতে অংশ নেন জেলার নেতৃবৃন্দ। লন্ডন থেকে কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জনগণের রায় পেলেই কেবল 31 দফা বাস্তবায়ন করা যাবে, তাই নেতাকর্মীদেরকে জনসেবা করে সবসময় জনগণের পাশে থাকতে হবে। তিনি বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, গায়েবী মামলার শিকার হয়েছেন, দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, জঙ্গলে থাকতে হয়েছে, ধান খেতে আপনাদেরকে থাকতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে। আপনারা সেই পরীক্ষা দিয়ে পার হয়ে এসেছেন। সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরও আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ,
এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। সঠিকভাবে তারেক রহমান বলেন, জনগণের সরকার ক্ষমতায় না থাকলে লুটপাট সহজ হয়। যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। তখন যারা শকুনের দৃষ্টি দিয়ে এই দিকে তাকিয়ে আছে, এই দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে, তখন তারা 10 বার চিন্তা করবে। জনগণের সঙ্গে থেকে নিজেদের মধ্যে গুণগত পরিবর্তন আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এর আগে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিতে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশরের রাজধানী কায়রোতে D8 সম্মেলনের ফাঁকে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন ডক্টর ইউনূস এবং শেহবাজ শরীফ। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছেন দুই সরকার প্রধান। এ সময় চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তারা। শরীফ সার্কের পুনরুজ্জীবন সহ পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন। 2026 সালের মধ্যবর্তী সময়ের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার পরিকল্পনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের ওপর সংলাপ অনুষ্ঠিত করতে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক উন্নয়নের আহ্বান জানান। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দুদক মহাপরিচালক জানান, ওবায়দুল কাদের ও সাবেক সচিব ABM আমিন উল্লাহ নুরীর বিরুদ্ধে 137টি বাস ক্রয়ে অনিয়মের তথ্য পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। এছাড়া সালমান এফ রহমানের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে IFIC ব্যাংকের 1907 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অন্যদিকে 1092 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের MD এস আলম এর 2 ভাই সহ 58 জনের নামে দুদক মামলা করেছে বলে তিনি জানান। একই সঙ্গে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধেও দুদক মামলা করেছে বলে জানান আক্তার হোসেন। সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও ABM আমিন উল্লাহ নুরী সাবেক সচিবের বিরুদ্ধে 137 বাস কেনা নিয়ে কারসাজির একটি অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। জনাব সালমান এফ রহমান সাবেক চেয়ারম্যান এবং জনাব শাহ আলম সারওয়ার সাবেক MD IFIC ব্যাংক PLCর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ যথাযথ ঋণ প্রদান প্রক্রিয়া এবং ঋণ নিয়মাচার না মেনে জালিয়াতির মাধ্যমে 1907 কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ ও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।